तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्वपालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेक आनन्दम अहं नमामि। রামকৃষ্ণ মিশন আশ্রমের একটি শাখায় একটি যে ডিপার্টমেন্ট ব্লাইন্ড বার্ড একাডেমি আজকে তার ৬৬তম এক্সিবিশন প্রদর্শনী শুরু হয়েছে। এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং গর্ববোধ করছি। এই ব্লাইন্ড বয়েজ একাডেমির সম্বন্ধে আশ্রমে যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে এটা একটি ইউনিট বলতে হবে, ইউনিক ইউনিট এই আশ্রমের, এবং সবচেয়ে পুরনো বলতে গেলে আমাদের রামকৃষ্ণ মিশনের হয়তো ব্লাইন্ড বয়েজ একাডেমি হয়েছে কিন্তু এরকম পূর্ণাঙ্গ রূপে কোথাও হয়নি। এখানে সবটাই একেবারে ছোট্ট থেকে যতখানি তাদের সম্ভব শিক্ষা দেওয়ার, তাদের তৈরি করে দেওয়ার উপযুক্ত নাগরিক হিসেবে এটি একটি ইউনিক আমাদের প্রতিষ্ঠান। এই সভায় মঞ্চে যিনি রয়েছেন এই আশ্রমের সেক্রেটারি মহারাজ আমি শাস্ত্রাজ্ঞানন্দজি, তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। অন্যান্য আমাদের বলরাম দা রয়েছেন, তাকে আমার প্রণাম জানাই। অন্যান্য সাধু ব্রহ্মচারীরা রয়েছেন, প্রতিভাজন সাধু ব্রহ্মচারীরা, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা। রয়েছেন আজকের গেস্ট অফ অনার মিস্টার আর বীর বাবু, ডাইরেক্টর ফাইন্যান্স, ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই যে তারা এই প্রদর্শনী যে হলো এর একটি আপগ্রেডেশন বা এই ব্লাইন্ড বয়েজ একাডেমির আপগ্রেডেশনের জন্যে কিছু ফিনান্স করেছেন। সেই জন্যে আমাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। এছাড়া রয়েছেন যারা স্টুডেন্ট, টিচার, শিক্ষাকর্মী যারা রয়েছেন, কিছু হয়তো অভিভাবক এসেছেন, আসতে পারেন, জানি না আমি ঠিক, শিক্ষিকা রয়েছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। এই যে এরা তো একটা এই যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তাদের একটু সমস্যা আছে, এটিকে ওভারকাম তারা কি করে করবে এই নিয়ে পৃথিবীতে অনেক চিন্তা ভাবনা হয়েছে। এই নিয়ে তাদের কিভাবে শিক্ষায় অগ্রগতি হবে বা তারা কিভাবে চলবে। আমাদের তো পঞ্চেন্দ্রিয় বা যে আমাদের অর্গানসগুলো রয়েছে সেগুলি যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো না হয় হলো, কিন্তু যদি কেউ কোনোটাতে একটু তার খামতি থাকে তাহলে তাকে কিভাবে দাঁড়াতে হবে সেটি এরকম ইনস্টিটিউশনের মাধ্যমে তাদের তৈরি করা হয়, তাদের শেখানো হয় এবং তারাও উপযুক্ত হয়ে ওঠে। তাদের যে এটুকু অভাব রয়েছে সেটিকে হয়তো অন্য দিক দিয়ে তারা এটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা আর একেবারে যে সমাজের একটা অপাংতেয় বা তারা একটু দূরে থাকবেন এরকম আমাদের ভাবা হয় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষ মাত্রই কিছু না কিছু তার অভাব থাকবেই, হয়তো শারীরিকভাবে, মানসিকভাবেও থাকতে পারে, বুদ্ধিগতভাবে থাকতে পারে, কিন্তু সেই জন্যে তাকে আমরা অবহেলা করব না বা তাকে যতখানি পারবো আমরা সাহায্য করতে হবে, যেরকমভাবেই হোক, নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে তাদের তো করতেই হবে। তা নাহলে যা সাধারণভাবে যে পদ্ধতি সেইটি হয়তো তারা গ্রহণ করতে পারবে না। তার জন্য নানা রকম গবেষণা হয়েছে, পদ্ধতি বের করেছেন সব যারা এইসব বিষয়ে যারা গবেষণা করেছেন। আমাদের মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যারা পাঠ করি
বারবার তারা বলছেন যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন, যে ঈশ্বর এই পৃথিবীকে, এই জগৎটাকে চালাচ্ছেন, জগৎটাকে সৃষ্টি করছেন, তাকে স্থিতিলাভ করাচ্ছেন এবং আবার তাতেই এই জগৎ চলে যাচ্ছে। তার যে এই ভাঙা গড়া তিনি তৈরি করছেন, তাকে পালন করছেন, আবার তাকে নিজের মধ্যে সংহৃত করছেন, এই যে তার এই বিশেষ ক্ষমতাটা যেন মানুষের মধ্যেও কিছু দিয়েছেন। মানুষকে তিনি বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধির বলে মানুষ আরো উন্নত হয়েছে। এই জীব জগতে সবার মধ্যে, যে তার সৃষ্টির মধ্যে মানুষ হয়েছে সবচেয়ে উন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ। তারা জানার চেষ্টা করছে তাকে, যে আলটিমেট রিয়েলিটি বা শাশ্বত সত্য যা নিত্য বস্তু, সেটিকে জানার চেষ্টা একমাত্র মানুষই করে। এই ইচ্ছা বা এই আকুতি একমাত্র মানুষই অনুভব করে, অন্য কোনো প্রাণী নয়। কারণ এই যে সত্তা আছে তার মধ্যে, ভগবত সত্তা, সেই সত্তার গুণেতেই, তার জোরেতেই মানুষ চেষ্টা করে সত্যকে জানার, ভগবানকে জানার। আমার যে উৎস কোথায়, এইটিকে জানার। তো এইটিকে জানার কিভাবে যাবে? যিনি ঈশ্বর, তার মধ্যে তো সমস্ত কিছু রয়েছে। ষড়ৈশ্বর্যপূর্ণ যে ঈশ্বর, তার মধ্যে শক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, বীর্য রয়েছে, বৈরাগ্য আছে, সমস্ত সুন্দরতা আছে তার মধ্যে। আমাদেরও সবসময় এটি মনে হয় যে আমরাও যদি ওই রকম হতে পারতাম, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপক যদি ঈশ্বরের মতো হতে পারতাম। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, এবং হয়তো সে বুঝুক নাই বুঝুক, তার এই যে একটা ভেতর থেকে ইচ্ছেটা থাকে, বা ইচ্ছে বা অভাবই যদি বলি, যে সে পারছে না, এই অভাব, যে সে সর্বজ্ঞ হতে পারছে না, সে বুঝতে পারছে না, সে জানতে পারছে না, সে সব কিছু করতে পারছে না, সব জায়গায় যেতে পারছে না, এই যে তার অভাব, এটি একেবারে পূর্ণত্ব লাভ না করলে সবসময় মানুষের মধ্যে থাকে। সেই জন্য তা চেষ্টা করে এই প্রকৃতিকে নিয়ে তাকে খোঁজার। সেই চেষ্টা হয়েছে বিশেষ করে পাশ্চাত্য দেশে, এই বহিঃপ্রকৃতিকে নিয়ে প্রথমে চলল, যেই সেই আলটিমেট রিয়ালিটি বা আলটিমেট ট্রুথকে খোঁজার চেষ্টা চলল। এবং তার ফলে আমরা সায়েন্স পাচ্ছি, বিজ্ঞান প্রযুক্তি কত উন্নত হয়েছে। এসব নিয়ে চিন্তা করতে করতে বহিঃপ্রকৃতির কিছু জড় পদার্থ এবং কিছু জড় শক্তি নিয়ে যা বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়ে গেছে এবং এখনো চলছে। কিন্তু সেই যে যার সন্ধানে যাওয়া, সেটি এখনো কিন্তু আমরা পাইনি। বৈজ্ঞানিকেরা যারা খুব মনীষা সম্পন্ন, তারাও এখন অন্ধকারে হাত রাখছেন। অনেক কিছু নতুন তথ্য তাদের কাছে আসছে। আজকে যে একটা নতুন শুরু হলো, একটা আমরা বুঝতে পারলাম, সেটি হয়তো আবার কয়েকদিন পরে সেটা চেঞ্জ হয়ে গেল। বলে এইখানে শেষ নয়, আরও কিছু আছে। এইভাবে করতে করতে বিজ্ঞান এগিয়ে চলেছে। কিন্তু প্রাচ্য যে পদ্ধতি, আমাদের ভারতবর্ষের আর্য সভ্যতার পদ্ধতিটা অন্যরকম। তারা অন্তর্জগৎ থেকে চেষ্টা করছেন। আমাদের যে ভেতরে অন্তর্জগৎ রয়েছে, বা আমাদের ভেতরের যে জগৎটা রয়েছে, তারা সেখানে ডুব দিতে চাইলেন এবং দেখতে চাইলেন কি আছে সেখানে। এইরকম ধ্যান করতে করতে তারা পেলেন সেই অমৃতত্বের সন্ধান। সেই বলা হয়েছে যে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেপ বিদিত্বা অতিমৃত্যুমেতিং নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আর কোনো পথ নেই। সেই পথে যারা চলেছেন, তারা
আমাদের ভারতবর্ষে বা এই আর্য সভ্যতা যার উপর দাঁড়িয়ে আছে, সেখানে যে বহির্বিশ্বকে নিয়ে কিছু হয়নি তা নয়, তারা এই দিক থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখলেন যে এটি হবে না এই দিক দিয়ে, এর আরও একটা মহান দিক আছে, সেদিক থেকে চেষ্টা করে তারা এই সন্ধান পেলেন। সে আদিত্যবর্ণম পুরুষম মহান্তম, মহান পুরুষের সন্ধান পেলেন, যিনি যাকে জানলে পরে সমস্ত কিছু এই তমসার পারে যাওয়া যায়। এই যে ভগবানের লীলা ক্ষেত্র এই পৃথিবী, এখানে মানুষ হয়ে আমরা যখন আসি আমাদের বিশেষ ক্ষমতা নিয়ে, সেখানে নানারকমভাবে চেষ্টা করি তাকে জানার। এই যে খেলাধুলোর মাধ্যমে আজকে যে আমাদের প্রদর্শনীটি হয়েছে, সেটিও বিশেষ করে সায়েন্সকে কেন্দ্র করেই অনেক প্রদর্শনী এখানে হয়েছে। এছাড়া আমাদের নিত্যদিনের যে কথাবার্তাই বলি বা গান করি, আবৃত্তি করি, নাটক করি, নৃত্য করি, সবই কিন্তু এই বলতে গেলে প্রদর্শনী, অর্থাৎ সবই দেখানোই। আমার যে ভেতরের যা কিছু উচ্চ ভাবনা বা উচ্চ যে চিন্তাগুলি কিভাবে আমরা কর্মের মধ্য দিয়ে প্রকাশ করতে পারি, সেই চেষ্টা। আর শিক্ষা প্রতিষ্ঠানে এই যে বাৎসরিক একটা এক্সিবিশন হয়, এতে ছাত্রদের ওই সুপ্ত যে তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি বা সৃজন ক্ষমতা, এগুলি ফুটে ওঠে। যারা হয়তো এইসব পড়াশোনার লাইনে আসেইনি, পড়াশোনা যাদের মধ্যে নেই, তারা এদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আবিষ্কারগুলি দেখে তারাই অবাক হয়ে যাবে, ওদের মাথায় কিছু ঢুকবে না। এদের কাছে একটা জিনিস লাগবে, যেমন লাগবে আমাদের কাছে যদি আমরা বলি যে সেই মিসাইলের গঠন বা সেটি কিভাবে কাজ করে, সেটি যদি আমাদের বলা হয়, আমরা তো বেশিরভাগ ফেল, মানে বুঝতেই পারবো না। সেরকমই তো এদের যে আস্তে আস্তে এই উদ্ভাবনী শক্তি, নিজের ক্ষমতার প্রকাশ হচ্ছে, তারা উৎসাহ পায় আরও বড় কাজ করার জন্যে। এই জন্যে এই এক্সিবিশনের ব্যবস্থা করা হয়, এই জন্যেই যে নিজে আমরা কতটা এগুলাম, আমার ভেতরের যে শক্তিটা কিভাবে আমি প্রকাশ করছি, বা আমার চিন্তাগুলো বা কর্মের মাধ্যমে প্রকাশ করার একটা সুযোগ কিন্তু পাই এইসব প্রদর্শনীর মাধ্যমে। দেখলাম আমরা প্রায় 1 ঘন্টা নানা বৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি, ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক এসব করেছেন যে ছাত্ররা, এবং তাদের সহযোগী করেছেন তার টিচাররা। অত্যন্ত খুব ভালো লাগলো দেখে যে এই যে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছাত্ররা এখন করেছে, হয়তো এগুলো আরও বৃহৎ আকারে, আরও একটা ভালো গবেষণার মতো এরা বের করবে, হবে হয়তো কোনো দিন, করতে পারবে নিশ্চয়ই যদি লেগে থাকে। তো আমার শুভেচ্ছা রইল এই যারা প্রদর্শনী, যারা নিজে হাতে করেছে মডেলগুলো, এবং যারা তাদের একটু গাইড দিয়েছেন, এবং সর্বোপরি আমাদের বর্তমান যে প্রিন্সিপাল অসীম চৈতন্য ব্রহ্মচারী, অসীম চৈতন্য, তাকেও আমার ধন্যবাদ জানাই আমাকে এখানে আজকের এই প্রদর্শনীটিকে উদ্বোধন করার জন্যে। আর আমার সমস্ত হৃদয়ের ভালোবাসা রইল ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে, এবং সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্যে। ঠাকুরের কাছে প্রার্থনা করি